করবো বলো। আগে হাত ধরুন আমার। সাদ পেল হাত দুটো ধরল শক্ত দুই হাতে। নিসা বলে, অঙ্গীকার করুন এখন থেকে মাঝে মাঝে এমন করে পিৎজা খাওয়াবেন আমায়। এমন করে শুধু আমাকে। মাঝে মাঝে আমি রাখতে চাইবো না, মাঝে মাঝে বিরক্ত লাগবে এইসব, তখন এইভাবে পিৎজা এনে খাওয়াবেন। সাদ হেসে ফেলে। নিশাও হেসে কুটি কুটি হয়। ভর দুপুরে আরক্ত রমণীর অগোছালো চঞ্চল বেশ পৌরুষে আশকারা দেয় সাদের। হাসি থামিয়ে মেয়েটিকে কাছে টানে। নিসার লজ্জাগুলোতে অবাধ্য হাতের বিচরণ। নিসা চমকে উঠে গুটিয়ে যায়, দূরে সরতে চায়, আতঙ্কিত গলায় বলে, এখন না। সাদ অমায়িক ভঙ্গিতে হাসে, দুই হাতে শরীরটাকে লুফে নিয়ে বলে, এবার তুমি একটা অঙ্গীকার করো নিশামণি, এটা শুধু তোমার জন্য। নিশা প্রাণপণে ওই সর্বনাশা হাত দুটো থেকে ছাড়া পেতে চাচ্ছে। গা মোচড়ামুচড়ি করে বলছে, কি? প্রতিবার পিৎজা খেতে হলে আমার কথা শুনতে হবে চুপচাপ। এখন না করা যাবে না। নিসা থামে। সাদের চোখ দেখে এক অপার্থিব ঘোরে আচ্ছন্ন ওই বাদামি চোখ জোড়া। নিশি কাঁদো কাঁদো হয়ে বলে, কাল রাতে সত্যি দরজাটা খুলে রাখা ঠিক হয়নি আমার। সাদ আবার হেসে চুমু খায় ওর গালে। পরপর কাঁথা টেনে ঢেকে নেয় নিজেদের পুরোপুরি। কিছুক্ষণের মধ্যে দুজনের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। মেয়েটাকে ভালো লেগেছে মানে সব মিলিয়ে 3-4 বার দেখা হলো, এর মাঝে ভালো লেগেও গেল। আচ্ছা, তুমি গল্পের কাহিনী বললে নাকি বাস্তব কথা? সাউকি বেশ সহজ ভঙ্গিতে জবাব দেয়, বাস্তব কথা। একটা ছোটখাটো বিস্ফোরণ হয়। সিমিন তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। অবিশ্বাস্য নজরে সাউকির মুখ দেখতে দেখতে বলে, ইউ মিন ক্রাশ খেয়েছো? সাউকি মুখটা গম্ভীর করল। ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। ক্রাশ বড্ড সস্তা লেভেলের শব্দ। ঠিক ক্রাশ নয়, ওই হয় না একটা শীতল অনুভূতি কাউকে দেখে, এমন অনুভূতি যেন আরেকবার দেখা হলে মন্দ হবে না টাইপ। অমন হালকাও নয় আবার গাঢ়ও নয়। মানে ধরো মেয়েটিকে আজকের পর থেকে যতবার দেখবো আমি আগ্রহ নিয়েই তাকাবো, সেটা পজিটিভ চিন্তা থেকে। ছ্যাঁচড়া ছেলেদের মতো ক্রাশ ফ্রাশ নয় এটা। মেয়েটা আমার মনোযোগ আটকেছে কিভাবে যেন হয়ে আছে। সিমিন আচমকা মুখটা বন্ধ করে বলে, অনুভূতির কত ধরন যে শিখলাম এইমাত্র। হালকাও না গাঢ়ও না, মাঝামাঝি। তা নাম্বার চাই ওই মেয়ের? সাউকি হাতের ফোনটা দেখিয়ে বলল, লাগবে না, আছে। আজ বিল পে করেছে অনলাইনে। তবে তুই আমাকে ভুল বুঝছিস। আমি মেয়েটাকে চিনি না, জানি না, তার সাথে আমার দেখা হবার চান্স নেই। আমার তাকে বিরক্ত করার ইন্টেনশন নেই। আমি কখনো পা বাড়াবো না এসবে। আমি তখন থেকে বলতে চাইছি, সচরাচর আমি মেয়েদের দিকে তাকাই না, তবে এই মেয়েটিকে দেখবো সামনে এলেই। ব্যাস এতটুকুই। সিমিন কপাল কুঁচকে ফেলে বলে, এইসব ছাতার মাথা কাহিনী আমি গল্পে লিখব না। মাঝামাঝি ধরনের অনুভূতিওয়ালা নায়ক দেখলে পাঠক বলবে, আপু এটাকে মেরে দিয়ে নতুন নায়ক আনেন। এমনিতেও শুভ্র চরিত্রটা অত মন টানছে না পাঠকের। কেউ কেউ বলছে এলালা নায়ক, অতিরিক্ত ভদ্রামি করে। নায়ক আবার একটু বখাটে না হলে চলে না। সাউকি বেশ শব্দ করে হেসে উঠে, আরে বুদ্ধু, এটা তো আমি আমার কথা বললাম। তুই গল্পে দেখাবি নায়ক প্রেমে পড়ে ভূত হয়ে গিয়েছে, একদম দিওয়ানা হয়ে ঘুরছে নায়িকার পেছনে, সিগমা আলফা বিটা গামা টাইপের হয়ে গিয়েছে। কালো নায়িকাটা বড্ড মন কেড়েছে তোর নায়ক শুভ্রর। উঠতে চায়, তার গল্প লিখতে বসতে হবে। এ ঘরে এসেছিল আইডিয়া নিতে। সাউকি তখন ওকে থামিয়ে দিয়ে বলে, যাওয়ার আগে আমার আলমারিটা একটু গুছিয়ে দিয়ে যা। ওমা, মামিনা সারাদিন ধরে এইসব গোছালো? সাউকি মুখটা ভার করে জবাব দিল, আরে বিকালে গ্রে শার্টটা বের করতে গিয়ে সব এলোমেলো করেছি। এখন একদম শরীর টানছে না এসব করতে। ওদিকে মাম্মিজি কাল এই হাল দেখলে পেদাবে আমাকে। অসম্ভব। মামি কি বললো শুনলে না? আমি আর ভাবি যেন এসব না ধরি, তোমারটা তুমি করবে। আচ্ছা, পারবি না তার মানে? না। তবে গিয়ে তোর মামাকে বল আমার বিয়ের কথা। তোদের এত জ্বালাবো না, তখন সব আমার বউ করবে। তখন তুই আর ভাবি আসিস, আবদার করিস পিৎজা বার্গার খেতে, একদম নাক ডলা দিয়ে দেব। তখন শুধু আমার বউয়ের জন্য আনবো এসব এনে, ঘরের দরজা বন্ধ করে দেব। তুই আর ভাবি গন্ধ শুকিস তখন। ইদানিং কথায় কথায় বিয়ের কথা তুলছো যে, এত নির্লজ্জ হলে কবে থেকে তুমি ছোট ভাইয়া? আমি সত্যিই গিয়ে মামাকে বললাম। সিমিন ঘুরতেই আটকে উঠল। সাউকি আহাজারি করে বলে, এই না না, একদম না, মাফ চাই। সিমিন হাসে, তবে দুষ্টুমি করে আবারও বলে,
না, আমি গেলাম। মামাকে বলা দরকার, বিয়ের কিরা ঢুকেছে তোমার মাথায়, নয়তো দেখা যাবে নিচে নিচে যাকে তাকে বিয়ে করে এনেছো। একটা সত্যি কথা বলি, তোমার পছন্দ খুবই জঘন্য। তুমি নিজের বউ নিজে অত ভালো পছন্দ করতে পারবে না বোধ হয়। এই ব্যাপারে সব থেকে চৌকস আমার মেজো ভাইয়া। দেখলে কীরকম অল্প বয়সী সুন্দরী আর বোকা একটি মেয়েকে বিয়ে করে এনে আনলো। সব দিক থেকে লাভ আর লাভ। এক, মেয়ে চোখ ধাঁধানো সুন্দরী। দুই, মেয়ে কম বোঝে, ডাবল লাভ। ভাবি তো পারলে ভাইয়ের কথায় খায় আর ঘুমায়। তুমি পছন্দ করলে এমন কাউকে করবে না জানি। তোমার বউ ডাইনির হাজির হবে, কথায় কথায় ধমক খাবে তুমি। তখন রুমের দরজা বন্ধ করে পিৎজা না খাবে বউয়ের মার। সিমিনের কথায় সাউকির রোজকার কাল্পনিক দাম্পত্যের দৃশ্যটা ভেঙে হঠাৎ চুরমার হয়ে যায়। ও আর ওর কল্পনায় বউ বিছানায় জড়াজড়ি করা থেকে উঠে একে অপরের চুল ধরে। এত বিভীষিকাময় কাল্পনিক দৃশ্যটা ঘাম ছুটিয়ে দেয় সাউকির। মনে মনে তওবা পড়ে 3 দফা, এমন করুণ দশা তার জীবনে কখনো না হোক। বউয়ের ধমক খাওয়া অবধি ঠিক আছে, তাই বলে মার? আর সাউকি এমন একটা ছেলেও কখনো মেয়েজাতের গায়ে হাত তুলতে পারবে না। এমন জল্লাদ মেয়ে পছন্দ করার আগে সাউকির বুদ্ধি নষ্ট হয়ে পুরোপুরি পাগল হয়ে যাক, ওর বউয়ের প্রয়োজন না পড়ুক। সিমিন হাসতে হাসতে ওঠে। যাই, তবে মামাকে বলি কেমন? বলি তার ছোট ছেলের পেটে একটা বড় কৃমি এসেছে, নাম বিয়ের কৃমি। কপাল কুঁচকে নেয় সাউকি, বিছানায় শটান হয়ে শুয়ে বলে, যা। আর আমিও যাচ্ছি, বলে দিচ্ছি গিয়ে অসীম তালুকদারকে। ও পাড়ার বিসিএস ক্যাডার আরহান হাওলাদার রোজ গলির মাথায় দাঁড়িয়ে তার ভাগ্নিকে পেপসি কিনে দিতে চায়, তার ভাগ্নিও নিয়ে খায়। সিমিনের মুখটা তখন পাংশু বর্ণের হয়েছে এটা শুনে। অপরদিকে সাউকি হাসছে দাঁত বের করে, বোনকে বলে, কি ভেবেছিস খবর রাখি না? আমি তো তাও চুপ আছি। তোর মেজো ভাইয়া কি করেছে জানিস? ওই আরহানের উপর কড়া নজরদারি রেখেছে। উল্টাপাল্টা কিছু নজরে পড়লেই হয়েছে, ধরে পেদাবে। মহিলা কলেজের সম্মানীয় টিচার বলে মাফ পাবে না। ভাইয়ার পেদানো দেখেছিস তো? সিমিন ম্লান হাসার চেষ্টা করে ঢোক গিলে বলে, স্যার আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয় না, উনি খারাপ কথাও বলে না। স্যার খুব সহজভাবে আমি কেমন আছি জানতে চাই। আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, কখনো এমন কথা বলেই না উনি। উনি এখানে থাকবেও না, ওনার পোস্টিং হয়েছে খুলনাতে, চলে যাবেন উনি। তোমরা দয়া করে ওনাকে অযথা কিছু বলো না। সাউকি অল্প হাসে পরপর বলে, লোকটা আসলেই খারাপ না। আমি আর মেজো ভাইয়া 2 মাস ধরে গোয়েন্দাগিরি করছি, তবে সে পেপসি কিনে দিলেই নিবি না। যদি লোকটার এতই পেপসি খাওয়াতে মন চায় তোকে, তবে নির্ভয়ে আমাদের বাড়িতে এসে প্রস্তাব দিয়ে যেতে বলবি। কাল আবার পেপসি খাওয়াতে চাইলে এই কথা মুখের উপর বলে দিবি, ঠিক আছে? মেজো ভাইয়া সরাসরি কখনো তোর সাথে কথা বলবে না এই ব্যাপারে। বড় ভাইয়ার সাথেও কথা হয়েছে, তারা দুজনে আমাকে বলতে বলেছে ফের যেন কখনো পেপসি না খাস, এবং ব্যাপারটা পেপসি থেকে ফুল অবধি গড়ালেই কিন্তু তোর কান ফাটাবে মেজো ভাইয়া। প্রেম পিড়িতে সাফ মানা। যদি ওই লোক আসে তবে বিয়ে দেবে তোকে, নয়তো তোর ফোন জব্দ করবে। ক্লিয়ার? সিমিন ভাইয়ের সামনে এতক্ষণ ভয় পেলেও এখন পাচ্ছে লজ্জা। কোনো মতে মাথা নেড়ে ছুটে বেরোয় ঘর থেকে। সাউকি হাসছে মিটিমিটি। আর সেদিন জন্মাতে দেখলো মেয়েটাকে, আজ সেই মেয়ে তার মনের মানুষের কিনে দেওয়া পেপসি খেতে খেতে বাড়িতে আসে। অথচ সাউকি কাউকে পেপসি তো দূর, একটা চকলেট অব্দি কিনে দিতে পারল না। অথচ বিয়ের বয়স দরজার কাছে এসেছে। আরে ঝামেলার কিছু নেই তো, মেয়ে দেখা দেখি নিয়ে এত ঝামেলা করবে না সাউকি। একটা গরিব ঘর থেকে মোটামুটি দেখতে কাউকে এনে দিলেই হয়। সাউকি আবার অত বেশি চাহিদা নেই, একটা মেয়ে হলেই হবে, মোটামুটি দেখতে সুন্দর একটা মন হলেই হবে। শ্বশুর বাড়ি থেকে মোটর বাইকের লোভ করে না সাউকি, তবে ভীষণ নরম আচরণের হতে হবে। বন্ধ দরজার ভেতরে সাউকিকে খুব খেদমত করতে হবে, এটা পেলেই হবে। গায়ের রং, লম্বা বেটে, ধনী গরিব এসব কিছুই ম্যাটার করে না। আলস্য কাটিয়ে উঠে বসে সাউকি। শীষ বাজাতে বাজাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শক্তপোক্ত শরীরটা নেড়ে চেড়ে আড়মোড়া ভেঙে হালকা গলায় গেয়ে ওঠে, এক গরম চায়ে কি পেয়ালি हो, कोई उसको पिलाने वाली हो, चाहे काली हो या गोरी हो, सीने से लगाने वाली हो, मिल जाए तो मिट जाए हर गम, तारा राम पाम पाम, तारा राम पाम पाम। দুলছিল সাউকি। অসীম তালুকদার
দরজায় দাঁড়িয়ে দেখছে ছেলেকে। নিজের ধ্যান ভাঙতে সাউকি আয়নাতে বাবার মুখটা দেখে তড়াক করে ঘুরে যায়। থমথমে পরিবেশ। থেমে থেমে সাউকি বলল, কিছু বলবেন আব্বু? আমাকে 1000 টাকা ভাঙতে দাও। বাগান পরিষ্কার করতে একজন লোক ডেকেছি, তাকে দেব। খুচরো নেই আমার কাছে। সাউকি ঝটপট টাকা দিল। অসীম টাকা নিয়ে চলে যেতে বুকে হাত চেপে বিছানায় কাত হয়ে পড়ে রইল সাউকি। আব্বু কি তাকে তারারাম্পাম করতে দেখেছে? বুঝতে পারছে না সে। শাহনাজ অদূর থেকে স্বামীকে হাসতে হাসতে এগোতে দেখে ভীষণ অবাক গলায় বলে, কি ঘটেছে? এত খুশি কেন? খুশি না, রাগে হাসছি। রাগে কেউ হাসে? আমি হাসি? কার উপর রাগ? সাদ? ওকে এখন ছেড়ে দিন। নতুন বউয়ের সামনে কটা দিন হেনস্থা কম করেন। না সাদ না, রাগ তোমার ছোট ছেলের ওপর উঠেছে। তুমি ঠিকই বলো শাহনাজ, ও বড় হয়েছে, বিয়ে করিয়ে না দেওয়ায় কোনো কারণ দেখছি না আমি। তবে বিয়ে করিয়ে দেওয়ার 1000টা কারণ বেরোচ্ছে আস্তে আস্তে। ওর জন্য মেয়ে দেখতে হবে এখন থেকেই। শুভ্রর বিরুদ্ধে সালিশে বসেছে উপজেলা চেয়ারম্যানের ছেলেকে মারধর করার জন্য। সালিশ থেকে ওর বড় ভাই এসে নিয়ে গেছে। শুভ্রর বড় ভাইটা আবার কোনটা ধাঁচের, অভ্র নাম। বিয়ে করেছে একটা ছোট্ট মেয়েকে। মেয়েটার নাম পুতুল। পুতুলের মতো দেখতে সুন্দর। এরপরের দিন শুভ্রর দোকানে আবার নিশি আসে। এবারে নিশির ব্যবহার চমৎকার। শুভ্রকে ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ দিয়েছে। আবার নিশি যেতে যেতে তো শুভ্রকে দেওয়ানা বানিয়ে রেখে গিয়েছে। সাদা গোলাপি রঙের সালোয়ার স্যুট পরেছিল। শুভ্র শুধু তাকিয়েছিল নিশির দিকে। শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে। আজকের পর্ব নাম্বার। সুপ্তি গড়গড় করে আজকের পর্বের সারসংক্ষেপ বলে থামতেই মূর্ছনা বইয়ের পাতা থেকে তার ডাগর ডাগর চোখ জোড়া তুলল। কথা এসেছে গলায়, কিন্তু উগরে দিতে পারছে না। এত মিল কেন থাকবে? আজ তো সেও সাদা গোলাপি সালোয়ার স্যুট পরে ওই ছেলের দোকানে গিয়েছিল। এসব হচ্ছেটা কি আসলে? বেশ কদিন হয় পড়াশোনার ব্যস্ততায় গল্পটা পড়া হচ্ছে না মূর্ছনার। আজ সুপ্তির থেকে শুনে ও পর্বটা নিজে পড়ল এবং পড়ে এটা বুঝলো ভেতরে কোনো ঘাপলা আছে। এটা স্বাভাবিক কোনো ব্যাপার অবশ্যই না। সুপ্তি বিরস গলায় বলতে থাকে, ধুর, আমি আর এই গল্প পড়বো না। কেন? একদম পানি পানি গল্প, স্বাদ নেই কোনো, আনরোম্যান্টিক, নিরামিষ। নায়ক শুধু নায়িকার মুখের দিকেই তাকিয়ে থাকে, এর বেশি দূর যেতেই পারে না। হাবলা একটা। মূর্ছনা হেসে বলে, প্রেমের আমন্ত্রণ তো মানুষ চোখ দিয়েই করে। তুই কি চাস চোখের দিকে না তাকিয়ে নায়ক নায়িকার বুকের দিকে তাকাবে? আরে না না, ইউ গেট মি রং। মানে এমনি চোখ দিয়ে তাকিয়ে থাকলে তো হবে না, আরও কড়া কিছু করতে হবে। তো হাত ধরে টেনে দেওয়ালে চেপে ধরে বলবে আই লাভ ইউ? হলে মন্দ হতো না। জোস রোমান্টিক ব্যাপার এসব। মূর্ছনা সুপ্তির কথায় বেশ কিছুক্ষণ হেসে বলে, চোখটা বন্ধ কর তো। সুপ্তি চোখ বন্ধ করে বলে, করলাম, কিন্তু কেন? এখন কল্পনা কর একটা ছেলে তোকে পছন্দ করে, ভীষণ মানে ভীষণ, তোর হাত ধরে বারবার ভালোবাসি বলে। একদিন এসে তোকে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো, অথবা তোর কোমর চেপে বলল আই লাভ ইউ। তুই কি রিয়াকশন দিবি? লুচ্চা বলে কানের নিচে একটা থাপ্পড় লাগাবো, এভাবে উইদাউট মাই কনস্ট্যান্ট, আবার বডি টাচ করার জন্য। সুপ্তি রেগে মেগে কথাটা বলতেই মূর্ছনা হেসে বলে, চোখ খোল। সুপ্তি চোখ খুললে বলে, যেটা নিজের সাথে অ্যালাউ করতে পারবি না সেটা এত রোম্যান্টিসাইজ করবি না। প্রেমিক পুরুষ মানুষের করা অশোভন আচরণগুলো কখনো রোমান্টিকতা নয়। ওই পুরুষ চোখ দিয়েই মেয়েদের কাবু করতে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্কে হাত পা ধরে চাপাচাপি করে পটেনশিয়াল রেপিস্টরা এভাবে হেনস্থা করে মন আদায় করতে নেই। সুপ্তি ভাবুক হয়ে বলে, তো তোর কি এই শুভ্র নায়কটাকে পছন্দ খুব? মূর্ছনা গাল ভরে হাসে, মাথাটা সামান্য ঝাঁকিয়ে বলে, ঠিক পছন্দ নয়, তবে শুভ্রের মতো কেউ এলে খুব একটা খারাপ হবে না আই থিঙ্ক। কিন্তু গল্পের শুভ্রদের মতো বাস্তবের শুভ্ররা কালো মেয়েদের প্রেমে পড়ে না। বাদ দে, পড়তে বস, আমাকেও পড়তে দে। পাশের ঘরে বক্সে সকাল থেকে বাজছে গানটা। ফাগুন হাওয়ায় করেছি যে দান। একই গান ঘুরিয়ে ফিরিয়ে চালনা করার মানেটা বুঝছে না নিসা। আপাতত কিছু বুঝতে চাইছে না।
উপপাদ্য নাম্বার 9 ব্যতীত গিলে খেতে হবে এটাকে। সম্মুখে ল্যাপটপ কোলে নিয়ে দীর্ঘ মানুষটাকে বার কয়েক দেখলো, আবার মুখ চোখ বেশ গম্ভীর। আজ এ নিয়ে 4 বারের মতো নিসার গলা কেঁপে উঠল কান্নায়, রাগে, অভিমানে। সে তো প্রতিজ্ঞা করেছিল এই লোক নিজে থেকে এসে তাকে দুহাতে লুফে নিয়ে কোলে তুলে আদর না দিলে সে ফিরেও তাকাবে না লোকটার দিকে। তবে এখন কেন দেখছে বারবার? সাদকে বেশি সুন্দর লাগছে বুক খোলা শার্টে, তাই? গা থেকে ভুরভুর করে পারফিউমের ঘ্রাণ আসছে, তাই? নিশা শ্বাস ফেলে লম্বা করে। অভিমান তীব্রতর হয়। এত কিছুর পরেও সাদের অবিচল রূপ দেখে কি করে এত দ্রুত একজন পুরুষ রূপ বদলাতে পারে? আগে আপু বলতো, এখন 2 চোখে দেখছে নিশা। এই তো এই সকাল বেলাও তো প্রায় নিশার হাত পা ধরে করেছে কাছে আসার বায়না, অথচ তারপরে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি খেয়েছে। আজ ফাল্গুন। টিভি ছেড়ে পহেলা ফাল্গুনের খবরটা দেখতে নিসার মন চাইলেও সব জুটিদের মতো শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেরোবে। এটা কি অন্যায় করেছে নিসা? মোটেই না। বয়সটা স্বাদ আহ্লাদ করার। কিন্তু জবাব কি ছিল? কিছু শক্ত শক্ত কথা। নিসার আবার চোখ ভরে উঠল। দুলাভাইকে সে খুব সামনে থেকে দেখেছে। নিজের জীবনেও যদি এমন কাঠখোট্টা স্বামী জোটে তবে আর কি করার। সাদ ল্যাপটপ সরিয়ে তখন দেখে মেয়েটাকে। এত বাড়াবাড়ি এবার সত্যি মেজাজ গরম করিয়ে দিতে চায় ওর। কিন্তু মেজাজ গরমের ধরনটা একটু আলাদা ছিল। সাদের চোখের পানি দেখতে ইচ্ছুক নয়, তাই ধীর স্থির বলল, নিশামণি, পকেট খালি হয়ে যাচ্ছে প্রায়। এ নিয়ে ভীষণ প্যারা খাচ্ছি। সকাল থেকে 4টা অ্যাপ্লিকেশন রেডি করলাম। দ্রুত একটা জুৎসই চাকরি না পেলে কী হবে বুঝতে পারছো? এই পয়লা ফাল্গুন বাইরে গিয়ে আমি তো তোমাকে খালি হাতে করতে পারবো না। আমার মন চাইবে শাড়ি কিনে দিতে, কারি কারি ফুল কিনে দিতে। আমার আবার সস্তা দিনে চোখে ধরে না। তো ধরো, আজ বাইরে বেরোলে 1000-5 বাজেট। এটা এখন একটু কষ্ট হয়ে যাবে। এসব তো বুঝতে হবে নিশামণি। ইনফ্যাক্ট এসব ছোটোখাটো ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। এটা তোমার কর্তব্য। এই ফাল্গুনটা স্যাক্রিফাইস করো, আমি তোমাকে 1000 ফাল্গুন দেবো সামনে। সাদ আস্তে ধীরে বলতে নিসা ঝট করে হাতের বইটা সরিয়ে এবার উঠে দাঁড়ায়। ব্যগ্র গলায় বলে, বুঝি তো, আপনি বরং আমাকে 20 টাকার বাদাম খাওয়াবেন। ফুল, শাড়ি, মাথার ক্রাউন এসব কিচ্ছু চাই না। আমি শুধু আপনার হাত ধরে শিমুলতলা ঘুরবো। সত্যি বলছি, পাক্কা প্রমিস। আপনি কেন কিনে দিলেন না এসব ভেবে মন খারাপ একটুও করবো না, সত্যি। সাদ ল্যাপটপ থেকে ওর চোখ দুটো তুলে নিসার দিকে মনোযোগ দিল। এত উৎসাহ, এত স্বাদ, এত আহ্লাদে মাখা মুখটা দেখে সাদ না করতে পারল না। ও যদি এইবার এই মেয়েকে ফিরিয়ে দেয় তবেও একটা অপদার্থ। গলা খাকারি দিল সাদ, বলল, শুধু বাদাম ভাজা দিলেই চলবে? প্রশ্নটা করতে করতে সাদ বাঁকা হাসে। নিসা লজ্জায় মাথা নুইয়ে নিয়ে বলে, না, খাবো না পিৎজা, দরকার নেই পিৎজার। বেশ, রেডি হও। ঘুরতে যাওয়ার কথা থাকলেও শেষমেশ ওদের ঘুরতে যাওয়ার হয়ে ওঠেনি। হলুদ রঙের একটা মণিপুরি শাড়ি গায়ে জড়িয়ে কেবলমাত্র চুলটা ঠিক করেছিল নিসা। ঠিক তখনই নাফিয়া কল করে বলল, আজও বাড়িতে ভালো মন্দ রান্না হবে। অসীম যেতে বলেছেন সাদ নিশা দুজনকেই। খবরটা পাওয়ার পর নিসা পুরোপুরি মত পাল্টে ফেলেছে। ওর এখন পাগলামি উঠেছে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাবার। সাদ বইয়ের মুড সুইং দেখে পড়ল, ভেবে দেখো, একবার বলেছে বলেই হ্যাংলার মতো যেতে হবে এমন কোনো কথা নেই। আবার গিয়ে দেখবে তোমাকে ওখানে রেখে দেওয়ার পরিকল্পনা করেছে সবাই। এর চেয়ে ভালো শিমুলতলা করেই। নিসা খোলা চুলগুলো খোপা করে নিল শ্বশুর বাড়িতে যাবে বলে। শাড়ির আঁচল উঠিয়ে মাথায় দিল ঘোমটা, বলল, বাবা মায়ের সামনে হ্যাংলা হলে আমার মান কমে যাবে না? আপনার মতো আমার মান নেই হতো। বাবা নিজের থেকে ডেকেছেন, এটাই তো যথেষ্ট। কেন ডেকেছেন, কিভাবে ডেকেছেন সেটা পরের বিষয়। এতদিন রাতে বলেছি আমি আমার স্বামীর কাছ থেকে কোথাও যাব না। তার মানে এই নয় যে আমি আমার স্বামীকে যারা জন্ম দিয়েছেন আমার জীবনে তাদের আদেশ নির্দেশের কোনো মূল্য নেই। আপনি আপনার বাপের সাথে ইগো খেলা খেলতে থাকুন, আমি হ্যাংলা হবই। ও বাড়ি থেকে যতবার আমাকে ডাকবে আমি ছুটে গিয়ে দাওয়াত খেয়ে আসবো, বরং একটু আগে ভাগে গিয়ে হাতে হাতে কাজও করে দিব। গড়গড় করে কথাগুলো বলে নিশা স্লিপার বের করে পায়ে পড়ে। সাদ পাঞ্জাবির বোতাম ধরে হাঁ করে তাকিয়ে আছে। অনিমেষ চোখে দেখছে গোলগাল বেটে খাটো দেখতে অসম্ভব রূপবতী রমণীকে। কি সুন্দর, কি সুন্দর দেখতে দেখতে ভাবছে সাদ, এত চমৎকার বুঝে মেয়েটি তার বউ। অপদার্থ সাদের বউ। এত গভীর সাংসারিক জ্ঞান রাখার জন্য সাদের উচিত টকাশ টকাশ করে কিছু চুমু পুরস্কার দেওয়া মেয়েকে এক্ষুনি।
কিন্তু এতে সাজ নষ্ট হবে, তাই সাদ পুরস্কারটা দিল না। পুরস্কারটা তাৎক্ষণিকভাবে দিতে না পারায় সাদের বেশ মন খারাপ হলো। আজ বিকেলে অসীম তালুকদার যখন ঘরে বিশ্রাম নিচ্ছিল তখন নাফিয়া এলো প্রস্তাবটা নিয়ে। সারাদিনে শাহেদের সাথে কথা হয়নি। শাহেদ এক্সামের প্রশ্ন রেডি করতে ব্যস্ত, তাই পহেলা ফাল্গুনের বিকেলটা অলস কাটাবে নাফিয়া। তাই গিয়ে শ্বশুরের কাছে আবদার করলো শীত শেষ হবার আগে বাড়িতে পিঠা উৎসব করবে। শেষবারের মতো বাড়ির খোপের বড় রাজহাঁস দুটো জবাই করতে বলেছে কাজের মেয়েকে। শাহনাজ চিতই পিঠা বানাবে, তাই চালের গুঁড়ো বের করেছে। শুক্রবার বিধায় সাউকি সেমিন বাড়িতেই ছিল, কিন্তু তবুও বাড়িটা অর্ধেকটা ফাঁকা। এই শূন্যতা অসীম তালুকদার টের পান। ইনিয়ে বিনিয়ে বড় বৌমাকে বললেন, ভালো মন্দ রেঁধে এদিক সেদিক টিফিন বক্স ভরে না দিয়ে বরং তাদের ডেকে এনে খাইয়ে দাও। এত কেন ঠেকা পড়েছে তোমার? খাবার টেনে খাওয়াতে হবে তাদের, তারা এসে খেয়ে যেতে পারে না? শ্বশুরের কথায় নাফিয়া হেসে ফেলেছে ফিক করে। একটু দেরি না করে সাদের মোবাইলে কল করেছে। বিকাল তখন 3টা-4টা নাগাদ সাদ আর নিশা এলো। নতুন বউ প্রথমবার বাড়িতে পা রাখার পর শাহনাজ জড়িয়ে ধরে চুমু খেলেন কপালে, আদর করে মাথায় হাত বুলিয়ে ধরে থাকলেন। আবেগ সামলাতে না পেরে কিছুক্ষণ কেঁদে বলে উঠল নিশাকে, এমন করার মানে হয় বাবা ছেলের বল? আরে একজন একটু ইগু কমিয়ে দিলেই পারে। সাদও ইগু কমিয়ে আসছে না, সেও ডাকছে না। বুকটা ফাটছে আমার। মানুষ এখন হাসছে এই পাদ মার্কা মান অভিমানের গল্প শুনে। নিশাও শাশুড়ির মাথায় হাত বুলায় ধীরে ধীরে বলে, মা ঠিক হয়ে যাবে সব। আপনার ছেলের মনটাও ছটফট করে এখানে থাকার জন্য, আমি বেশ টের পাই। দেখবেন একদিন ঠিক নরম হয়ে যাবে, বাবার কাছে ধরা দেবে। আমি বোঝাবো এখন থেকে, আপনি কান্না থামান। এতটুকু মেয়ের মুখে এমনতর সান্ত্বনার কথাগুলো শুনে শাহনাজ ধাতস্থ হলেন। নিসার দিকে তাকিয়ে চোখ মুছতে হঠাৎ বলে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।